একদম এখন ঘড়িতে বাজছে 8:50 আর আমরা ব্রেকফাস্ট করছি। তো সবাইকে সুপ্রভাত জানাই। এখন ব্রেকফাস্টে আমরা চাউমিন খাচ্ছি আর এরপর রেডি হব। 10:30টার সময় গাড়ি আসবে, সাইড ভিজিটগুলো করব। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর রেডি হব। আমাদের এখানে এক্ষুনি দিয়ে গেল ফ্রুটস, আমি এটা এক্ষুনি দিলাম বিকজ আমার তরমুজ খুব ভালো লাগে। আমি রেডি হয়ে গেছি আর এখানে মাও রেডি হয়ে গেছে আর আমার দিদি ভাই। হ্যালো, আমার রেডি হয়েছে। আর আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, গাড়ি আসবে আর ইচ্ছা আছে অনেকগুলো ফটোশ্যুট করার। তো অনেকগুলো ফটোশ্যুট করবো আর জুতো পা ঢুকে ফটোশ্যুট করবো। আর অনেক অতটা রোদ নেই, কিন্তু আছে রোদ, একটুখানি রোদ আছে। তো হোমস্টে থেকে বেরিয়ে আমরা চললাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে আমাদের গন্তব্য ছিল ডেলো পাহাড়ের মধ্যেই যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখা। ফার্স্টেই দেখো আমরা চলে এসেছি ডেলো পার্কে। এটা আমাদের হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। এটা এক ধরনের নেচার পার্ক, একটা ফ্লাওয়ার গার্ডেনও বলতে পারো। কত সুন্দর সুন্দর নাম না জানা ফুল যে এখানে রয়েছে, মনটা এক লহমায় ভালো করে দেয়। পাইন গাছের সারি চারদিকে। আর এখানে এসে আমাকেও বাচ্চা মেয়ে পেয়েছিল। এখানে প্যারাগ্লাইডিং করা যায়। প্যারাগ্লাইডিং এখানে মোটামুটি 3000 থেকে 3500-র মধ্যে ফেয়ারটা পড়ে। তবে সিজন বেসিসে এগুলো ওঠানামা করে। ডেলো পার্কটা একটা পিকনিক স্পটও। এখানে লোকাল যে মানুষ আছেন তারাও করেন পিকনিক, আবার ট্যুরিস্টরা তো করেনি। আর এখানে তো জানো তো ভেতরে লেখা আছে আই লাভ কালিম্পং। এটা তো এখন সব জায়গাতেই দেখা যায়। ওই যে দেখো, দেখতে পেলে তো? একটু উঁচু নিচু ছিল কিন্তু খুব মজা লাগছিল। ঘাস কেটে কেটে এত সুন্দর গার্ডেনটা বানানো হয়েছে না। আর ওই যে দেখো যেখানে সৌভিক দাঁড়িয়ে আছে, ওই যে দূরে, এই যে এইখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর। এই যে এই জায়গাটায়, হ্যাঁ খুব সুন্দর এখানটা ভিউটা। খুব মজা লাগছিল এখানে। বেশ অনেকক্ষণ সময়ই আমরা কাটিয়েছিলাম। ওই দেখো পাগনা মেলে উঠছি। প্যারাগ্লাইডিংগুলো দেখতে বেশ ভালো লাগছিল। প্যারাস্যুট দিয়ে কীরকম লোকে উড়ে যাচ্ছে, কিন্তু আমার বড্ড ভয় করে। আর মেয়েরাও, আমি যে ছোটো মেয়েটার একটু সাহস আছে, কিন্তু আমি সাহস করে পাঠাতে পারলাম না। যাই হোক, এর ঠিক উল্টো দিকেই ছিল সায়েন্স সিটি। আমরা বেরিয়ে পড়লাম। কালিম্পংয়ের এই সায়েন্স সিটিটা ঠিক কলকাতার মতো অত বড় না হলেও বেশ সুন্দর। ওই দেখো দূরে কে দাঁড়িয়ে আছে। এখানে বাচ্চাগুলো এসে কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ আবার মোচড়ও দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ভারতীয় যত বিজ্ঞানী আছেন তাদের একটি করে স্ট্যাচু বানানো আছে। আর ওই যে একটু আগে দেখতে পেয়েছিলে দূরে একটা পরী রয়েছে, অলি যখন এখানে 3D শো দেখতে ঢুকেছিল, আমি আর গুনগুন ওই পরীর সামনে অনেকগুলো ফটো তুলছিলাম। তো যাই হোক, এখানে অনেক ফিজিক্সের নানান রকম মডেলস রয়েছে, যেগুলো একটু যারা টিনেজার তাদের খুব আনন্দ হবে। আর ম্যাজিক মিরারটা তো এখানে আছেই, যেখানে বাচ্চাগুলো খুব মজা পাবে।
এখানে তোমরা একটু মানে তোমাদের বাচ্চারা যারা একটু গ্রোন আপ হচ্ছে তাদের নিয়ে এসে দেখাতেই পারো, কারণ 9-10 ছাড়া তো প্র্যাকটিক্যাল রুমে ঢোকা যায় না। তো এই মডেলগুলো থেকে ওদের সায়েন্স সম্পর্কে কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট গ্রো করবে। 3D মুভি থিয়েটারেতে অলি একাই গিয়েছিল, আমি আর যাইনি, গুনগুনও যায়নি। তো ওইখানেতে পড়েছিল 50 রুপিস করে, আর এন্ট্রি ফিস আমাদের 4 জনের আর গাড়ির নিয়ে 210 টাকা পড়েছিল। এই দেখো পরীর সামনে সেই ফটো। এরপর আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমরা চলতে লাগলাম হনুমানজি টেম্পলের উদ্দেশ্যে। এগুলো সবই ডেলো পাহাড়েরই অন্তর্গত। সেদিনকে দিনটা ভারী সুন্দর ছিল, বেশ সুন্দর মিঠে রোদ উঠেছিল। তবে হনুমানজি টেম্পলের কাছ থেকে যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু কুয়াশা আরম্ভ হয়ে গেছিলো। এই দেখো এবার আমরা হনুমানজি টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি। দুটো রাস্তা আছে, একটা স্লোপ আর একটা সিঁড়ি। আমরা সিঁড়িটাতেই বেছে নিলাম, কারণ সিঁড়িটায় যদি কষ্টও হয় মাঝখানে একটু থেমে থেমে যাওয়া যায়, কিন্তু এই স্লোপগুলোতে বড্ড কষ্ট হয়, থামা যায় না। ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে। এই দেখো হনুমানজি যেন জীবন্ত। এখানে আমি আরেকটা হনুমানজি দেখেছিলাম লম্বা আর এরকম স্ট্যাচু, এখানেও এরকম দেখলাম। নিচে একটা ছোট মন্দির আছে, সেখানে হনুমানজির মূর্তিতে পুজো হচ্ছে, আর রামচন্দ্র আর সীতা মায়েরও রয়েছে। এরপর বাঁদিকেই রয়েছে দুর্গা টেম্পল, যেখানে প্রথমেই ছিলেন সিদ্ধিদাতা গণেশ। এরপর দুর্গা মা, মহাদেব আর বিষ্ণু, ভগবান বিষ্ণু আর লক্ষ্মীর মূর্তি রয়েছে। এখান থেকেও ভিউটা ভীষণই সুন্দর, পাহাড়ের জায়গায় চারদিকেই ভিউ সুন্দর, তাই না? এরপর আমরা এসেছি মঙ্গলধামে। এটা একটু নিচেতে নেমে। এই মঙ্গলধাম হচ্ছে ভগবান কৃষ্ণের মন্দির। এখানে মহাভারতের অনেক ঘটনা মূর্তি বানিয়ে রাখা আছে। যেমন অর্জুনের যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন যুদ্ধের সময় সারথি হয়ে যখন তিনি বোঝাচ্ছিলেন, যে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন যে আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করে, সেই সময় রয়েছে। তারপরে তো শ্রীকৃষ্ণের জন্মের রয়েছে, দেখো বাসুকীনাগ। ভগবান মহাদেব যখন এসেছিলেন মা যশোদার কাছে, সেই মানে প্রত্যেকটা এরকম মূর্তি বানিয়ে রাখা আছে। আর এইটা হচ্ছে গুরুজি শ্রী মঙ্গল দাস যিনি ছিলেন, তার স্মরণে এই মঙ্গলধাম বানানো। এরপর আমরা চলে গিয়েছিলাম দূরবীন পাহাড়ে। দূরবীন পাহাড়ে যেখানে পুরো আর্মি ক্যাম্প রয়েছে, এটা পুরোটাই আর্মি প্রোটেক্টেড। ওইখানে তো দেখো দূরেতে, ওইখানেতে আছে গলফ খেলার জায়গা আছে, বড় একটা মাঠ, সেখানে গলফ খেলা হয়। আর আর্মিদের একটা ক্যাফে আছে পাশে, সেখানে ইডলি ধোসা অনেক কম দামেতে কিন্তু তোমরা যদি ওখানে খেতে চাও পেয়ে যাবে, চা কফি। এরপর সামনেই ছিল মর্গান হাউস। এখানে আমরা একটু ফটো তুলছিলাম, তারপরে তো আমরা এই মর্গান হাউসে গেলাম। মর্গান হাউস হয়তো তোমরা শুনেছো, যে মর্গান যে সাহেব ছিলেন তিনি নীলকর সাহেব বোধহয় মোস্ট প্রবাবলি ছিলেন। তো তিনি আর মিসেস মর্গান 1930 সালে এটা বানানো হয়েছিল। এটা পুরোপুরি কিন্তু ব্ল্যাক স্টোনে। হ্যাঁ, তিনি তার ওয়াইফকে খুব টর্চার করতেন, এবং এটা একটা গল্প স্টোরি আছে। তো তার ওয়াইফ এটা একটা সুইসাইড করেন, তো তারপরে এটা হন্টেড হাউসই হয়েছিল। এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা এটা পরিচালিত, এবং এখানে এখন ওয়ান নাইট
স্পেন্ড করা যায়। এটাও ট্যুরিস্টদের জন্য এখন আগে ওপেন করা ছিল না, এখন এটা যখন গভর্নমেন্টের হাতে চলে গেছে তখন ট্যুরিস্টদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এবং ওয়ান নাইট কারোর ইচ্ছা যদি হয় অনলাইন বুকিং করতে পারে, এখানে থাকতে পারে। কিন্তু মাঝে মাঝে ট্যুরিস্টদের কথা অনুযায়ী অনেক সময় কেউ শুনেছে যে উডেন ফ্লোরেতে কোনো একটা হাই হিল পরা মহিলা হেঁটে যাচ্ছে বা কোনো স্ক্র্যাচিংয়ের আওয়াজ, এরকম অনেক রকম স্টোরি শোনা যায়। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে আর্মিদের কাছে, তো তারা বললেন এইসব কিছু নেই। এরপর আমরা গিয়েছিলাম দূরবীন মনস্ট্রিতে। কিন্তু মনস্ট্রিতে যেটা হয়েছিল যে ওখানে কোনো সেদিনকে কিছুর জন্য যারা মংস ছিলেন তারা বেশিরভাগ ছিলেন না, যার জন্য দরজাটা বন্ধ ছিল 4টে অবধি। তো আমরা তো তার আগেই গিয়েছিলাম, যার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু বাইরে দেখো এইগুলো আমরা করছিলাম, এগুলোতে বলে যে শান্তি মেলে। তো শান্তির খোঁজে তো সবাই থাকে, আমরাও শান্তির খোঁজে এই বেলসগুলো ঘোরাচ্ছিলাম। খুব সুন্দর মহস্ট্রিটা, ভীষণই ভালো লাগছিল। এখানেও কতগুলো ফটো তুলেছি। এরপর আমরা চলে গিয়েছিলাম ক্যাকটাস নার্সারিতে। এটা জানো তো এশিয়ার সবথেকে লার্জেস্ট কালেকশন ক্যাকটাসের, এবং এখানে এত রকমের ক্যাকটাসের ভ্যারাইটিস আছে যে কি বলবো। তবে এখানে আমার একটা খুব লেখাটা দেখে মজা লাগছিল যে এখানে লিখেছে যে কেউ টাচ করবেন না। ক্যাকটাসের এরকম কাঁটা দেখে কে আর টাচ করতে সাহস পাবে বলো। যদি আমার উপায় থাকতো আমি কিন্তু এখান থেকে ক্যাকটাস নয় কিন্তু অনেক বনসাই ছিল, আরও অনেক নানান রকমের ফ্লাওয়ার্স ছিল, আমার খুব ইচ্ছে করছিল যে কিনে নিয়ে যাই। কিন্তু এখন তো আবার দার্জিলিং যাব, তারপর ট্রেনে করে ফিরবো, গাছগুলোকে বাঁচাতে পারবো কি না তার কোনো সিওরিটি নেই, যার জন্য ভয়ে আর ওই দিকে গেলাম না। এই সময় কিন্তু টিপ টিপ করে একটু বৃষ্টি পড়তে আরম্ভ করেছিল। এরপর আমরা চলে এসেছি, লাঞ্চ নিয়েছিলাম। চলে আসিনি, মানে ওখানেই একটা তোমার নেপালি রেস্টুরেন্ট ছিল। এই যে ভদ্রলোককে দেখছো, এত ভালো লাগলো, এত ইনি মানে আতিথেয়তা এত সুন্দর এবং এত অমায়িক সরল সাদাসিধে, তো খুবই ভালো লেগেছিলো। আমরা এরকম নেপালি লাঞ্চ নিয়েছিলাম, নেপালি থালি। তো তারপরেতে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলে যাই, সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি। তোমাদের আরেকটা আমার কথা শেয়ার করতে ইচ্ছে করছে ওই নেপালি ভদ্রলোকের ব্যাপারে। সেটা হচ্ছে যে উনি এত সুন্দরভাবে ওনার স্ত্রী সম্পর্কে বললেন, যেটা সচরাচর ভারতীয় পুরুষদের মধ্যে দেখা যায় না। যে উনি বললেন যে উনি ওনার স্ত্রীর থেকে কম পড়াশুনো জানেন, এই জন্যে উনি ওনার স্ত্রীকে বলেছেন যে আমি এইটা খুলে সংসার চালাই, একটা এরকম রেস্টুরেন্ট খুলে, আর তুমি এগিয়ে যাও। ওনার নাকি খুব টিচার হওয়ার স্বপ্ন ছিল, তো উনি হতে পারেননি, কিন্তু ওনার স্ত্রী সিইউ থেকে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস আউট, তো স্ত্রীর দ্বারা উনি সেই স্বপ্নটা বাস্তবায়িত করেছেন, স্ত্রী টিচার হয়েছেন এবং এটাতে উনি ভীষণ গর্বিত। এত ভালো লাগলো। এরপর দেখো আমরা হোমস্টেতে চলে এসেছি, সেখানেই রয়েছি। আচ্ছা, তোমাদের আরেকটা আমার প্রশ্ন ছিল যে যখন আমরা কোনো ড্রাইভার হায়ার করি বেড়াতে গিয়ে, তখন কি তাদের খাবার, তাদের যে লাঞ্চটা সেটা আমাদের পে করতে হয় না ওনারাই ওনাদের লাঞ্চটা পে করে? আমার এটা কোনোদিন আমি করতে হয়নি, কিন্তু এইবারে দেখলাম যে করতে হলো। তো এটা একটু আমাকে তোমরা বলো তো।